আপনি কি জানেন প্রাচীন চীনে পুরুষদের খোঁজাকরণের নির্মম ইতিহাস? ক্ষমতাবান রাজা বাদশাদের অনেকেই নিজেদের হারেমে প্রচুর নারী রাখত। এরা ছিল শুধুই উপভোগের জন্য। এই ধরনের নারীদেরকে বলা হতো রক্ষিতা। প্রাচীন চীনে হারেমের প্রায় 20,000 নারী ছিল। রক্ষিতা রাখার প্রধান কারণ ছিল জৈবিক চাহিদা পূরণ করা, এবং আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অধিক পরিমাণ সন্তান উৎপাদন, রাজকীয় রক্তে অধিক পরিমাণ উত্তরাধিকার রেখে যাওয়া। রাজপরিবার যেন বিলুপ্ত না হয় এটাকে নিশ্চিত করা। এই নারীগুলোকে জোর করে ধরে আনা হতো কিংবা পরিবারের থেকে ছিনিয়ে আনা হতো। তাই এরা যেন পালিয়ে না যায় বা ভেতরে কোনো ঝামেলা না করে তার জন্য পাহারাদার রাখা হতো। নারী দিয়ে পাহারাদারের কাজ চলতো না, পাহারাদার হতে হবে কোনো পুরুষ। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়, একটি প্রশ্ন থেকেই যায়, পাহারাদার হিসেবে যে পুরুষ থাকবে তারা আবার রক্ষিতাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে না তো? রক্ষিতাদের ওরসে শুধুই রাজবংশের উত্তরাধিকার তৈরি হবার পাশাপাশি বাহিরের রক্ত মিশ্রিত হয়ে যাওয়ার একটি ভয় থেকেই যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য রাজারা একটি পথ বেছে নেয়, পাহারাদারদের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া। যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় খোঁজাকরণ। যাদের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয় তাদেরকে বলে খোঁজা। খোঁজাকরণ মূলত 3 ধরনের হতে পারে। 1. শুধু পুরুষাঙ্গ কর্তন করে ফেলা। 2. শুধু শুক্রথলি কর্তন করা। এবং 3 নম্বর ছিল পুরুষাঙ্গ ও শুক্রথলি উভয়ই কর্তন করা। প্রাচীন চীনে 3য় প্রকার খোঁজাকরণ প্রচলিত ছিল। এই প্রক্রিয়ায় খুব ধারালো ছুরির সাহায্যে পুরুষাঙ্গ ও অন্ডকোষ উভয়ই কেটে ফেলা হতো। চীনের খ্রিস্টপূর্ব 1600 থেকে শুরু করে পরবর্তী কয়েক হাজার বছর পর্যন্ত এই প্রক্রিয়া প্রচলিত ছিল। কিন্তু এই প্রক্রিয়ায় ঝুঁকি বেশি। এই প্রক্রিয়ায় প্রচুর মানুষের মৃত্যু হতো। মৃত্যুহার কমানোর জন্য ধীরে ধীরে পুরুষাঙ্গ রেখে শুধুমাত্র শুক্রথলি কেটে ফেলা হতো। তারপর থেকে শুরু হয় শুক্রথলি কেটে খোঁজা বানানোর প্রক্রিয়া। প্রাচীন চীন সাম্রাজ্যে খোঁজাকরণ কাজটি করা হতো মূলত প্রাসাদের বাহিরে বিচ্ছিন্ন কোনো স্থানে। রাজপ্রাসাদের চারদিকে সাধারণত দেয়ালে ঘেরা সীমানা থাকে। এই সীমানার কোনো একটি স্থানে ব্যবহার করা হয় না এমন একটি পাহারা কক্ষ থাকে, যা দরকার পড়ে না বলে ব্যবহার করা হয় না। এই ধরনের পরিত্যক্ত ঘরকে ব্যবহার করা হতো খোঁজাকরণের অপারেশনের কক্ষ হিসাবে। প্রথমে ব্যক্তিটিকে ওই কক্ষে নিয়ে একটি কাঠের পাটাতনে শুইয়ে নেওয়া হতো। তারপরে হালকা গরম পানি দিয়ে যৌনাঙ্গ ও যৌনাঙ্গের আশেপাশের স্থানে ধুয়ে নেওয়া হতো। এরপর অবশ করতে পারে এমন উপাদানের প্রলেপ দিয়ে যৌনাঙ্গকে অবশ করে নেওয়া হতো। তখনকার সময়ে অবশকারী হিসেবে প্রচণ্ড ঝালযুক্ত মরিচ বাটা ব্যবহার করা হতো। অবশ করার পর সহযোগীরা মিলে দেহটিকে কাঠের পাটাতনের সাথে শক্ত করে বেঁধে ফেলত। তারপর 2 জন সহকারী 2 পা ফাঁকা করে ধরে রাখত, যেন যৌনাঙ্গ কাটার সময় পায়ের দ্বারা কোনো অসুবিধা না হয়। 2 জন তো 2 পায়ে শক্ত করে ধরে রাখতই, তার উপর আরো 2 জন কিংবা ক্ষেত্র বিশেষে একজন হাত দুটি বেঁধে চেপে ধরে রাখত। কর্তককারী সুবিধা করে 2 পায়ের মাঝখানে দাঁড়িয়ে শুক্রথলি ও পুরুষাঙ্গ হাতের মুষ্টির ভিতরে ধরত। যৌনাঙ্গ মুষ্টির ভিতরে রেখে সাহিত্য ব্যক্তির কাছ থেকে সম্মতি নেওয়া হতো তিনি স্বেচ্ছায় খোঁজাকরণ করতে দিচ্ছেন কিনা। সম্মতি পাবার সাথে সাথে চোখের পলকে ধারালো ছুরি দিয়ে একসাথে কেটে ফেলা হতো মুষ্টির ভেতরে থাকা অন্ডকোষ এবং পুরুষাঙ্গ। এই অবস্থায় প্রচুর রক্তপাত হতো। এই ধাপ শেষ করার পর থাকে বড় চ্যালেঞ্জ, রোগীটিকে এই ধাক্কা কাটিয়ে বাঁচানো যাবে কিনা। কর্তন প্রক্রিয়া শেষ করার পরপরই একটি মূত্রথলিতে একটি নল প্রবেশ করিয়ে দেওয়া হতো, প্রস্রাব বের হবার রাস্তা যেন বন্ধ না হয় সেজন্য। নল ছিল অনেকটা আজকের যুগের স্যালাইনের পাইপের মতো, এর ভিতর দিয়ে প্রস্রাব বের হতো। এরপরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে রোগীটিকে ওই কক্ষে 3 দিন রেখে দেওয়া হতো। ওই সময়ে রোগীটিকে কোনো প্রকার খাবার দেওয়া হতো না। এই ধাপ পার হতে পারলে 4র্থ দিনে রোগীকে প্রস্রাব করতে বলা হতো। যদি প্রস্রাব করতে পারত তাহলে অপারেশন সফল হয়েছে বলে ধরে নেওয়া হতো, আর যদি প্রস্রাব করতে না পারত তাহলে ধরা হতো এই অপারেশন সফল হয়নি। এক্ষেত্রে রোগী ব্যথা ও ইনফেকশনে মারা যেত। তবে প্রাচীন চীনারা ধীরে ধীরে এই কাজে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে অপারেশনের মৃত্যুর হার নেমে এসেছিল প্রতি 1000-এ 1 জন। আপনার যদি এইরকমই ইতিহাস জানতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।